সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার। ডিবি কার্যালয় থেকে আজই তোলা হবে আদালতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রিয়জন হারিয়ে শোকস্তব্ধ পরিবার। হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট শিশুরা, সুস্থতার অপেক্ষায় স্বজন। বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক দল। যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট চট্টগ্রামে জরুরি অবতরণ। 287 আরোহী সবাই নিরাপদে, বিকল্প ফ্লাইটে আনা হচ্ছে ঢাকায়। এবং এনসিপির জুলাই পদযাত্রা ব্রাহ্মণবাড়িয়ায়। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়, নেতাদের কাছে পেয়ে স্বজনদের কান্না। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে গ্রেফতারের পর নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। আজ তাকে আদালতে তোলা হবে। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, এবিএম খায়রুলের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় জুলাই আন্দোলনের হত্যা মামলা আছে। এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের অভিযোগেও একটি মামলা রয়েছে দেশের 19তম এই প্রধান বিচারপতির বিরুদ্ধে। আওয়ামী আমলে কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে প্রধান বিচারপতি করা হয়েছিল। অবসর গ্রহণের কয়েকদিন আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন খায়রুল হক। অভিযোগ আছে, রায়ের পুরস্কার হিসেবেই খায়রুল হককে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়। বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগে সরকার পতনের পর থেকেই তাকে গ্রেফতারের দাবি ওঠে। এই মুহূর্তে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মাসুদুর রহমান। যাচ্ছি তার কাছে। মাসুদ, এই মুহূর্তে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গোয়েন্দা কার্যালয়ে আছেন। তাকে ধানমন্ডির বাসা থেকে সকাল 8:30টার দিকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর থেকেই সেখান থেকে সরাসরি এখানে আনা হয়। ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম আমাদেরকে এটি নিশ্চিত করেছেন এবং তিনি যেটি বলেছেন, এখন যে কাজটি চলছে এখানে সেটি তার যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো পর্যালোচনা করা হচ্ছে, যে তাকে কোন মামলায় কিভাবে গ্রেফতার করা হবে এবং যেহেতু বিভিন্ন জায়গায় তার নামে মামলা রয়েছে সেক্ষেত্রে কাদের কাছে হস্তান্তর করবে এবং যাদের কাছেই মামলাটি হস্তান্তর করবে সেই এলাকার থানা পুলিশকে তারা বিষয়টি জানিয়ে তারা এখানে আসবে, এসে তাদেরকে গ্রহণ করে আজকে আদালতে দুপুরের পরে তোলার একটি সম্ভাবনার কথা আমাদেরকে জানিয়েছে। আর আরেকটি বিষয় যেটি, যে তার বিরুদ্ধে যে সকল অভিযোগগুলো ছিল এর আগে, সেই বিষয় নিয়েও গোয়েন্দা পুলিশ পর্যালোচনা করে দেখছে যে সেই বিষয়গুলো নিয়ে আসলে কিভাবে তাকে তার যেই মামলার জন্য তার যে রিমান্ড আবেদন সেখানে সেগুলো অন্তর্ভুক্ত করার বিষয়ে তারা চেষ্টা করছে। এবং যে অভিযোগগুলো এর আগে আমরা শুনেছি যে তিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিয়েছিলেন, এছাড়াও বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে উচ্ছেদ করার যেই রায়টি সেটিও তিনি দিয়েছিলেন। এছাড়াও বিভিন্ন বেশ কিছু বিতর্কিত মামলার রায় ছিল যেগুলো নিয়ে তিনি অনেক সমালোচিত হয়েছেন এবং তার বিরুদ্ধে সরাসরি শেখ হাসিনার মদদে বিভিন্ন ফেসিস্ট কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়েও বিভিন্ন অভিযোগ আমরা দেখেছি। এবং তার এই 5 আগস্টের পরে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কিন্তু তাকে গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল এবং তাদের যে ধারাবাহিক কর্মসূচি সেটি চলছিল। অবশেষে আজকে সকালে তাকে গ্রেপ্তার করা হলো। এখন আইনি প্রক্রিয়ায় তাকে রিমান্ড এবং পরবর্তী কার্যক্রম গোয়েন্দা পুলিশ এবং থানা পুলিশ সবাই মিলেই করবে। এই ছিল আসলে আমার কাছে গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী মাসুদুর রহমানের সঙ্গে। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ ছোট্ট শিশুরা কাতরাচ্ছে হাসপাতালে, সুস্থতার অপেক্ষায় স্বজনেরা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে কাজ শুরু করেছেন ভারতীয় চিকিৎসক দল। সকাল 8:30টায় হাসপাতালে আসেন ভারতের 2 চিকিৎসক ও 1 নার্স। এরপর দগ্ধদের চিকিৎসায় গঠিত মেডিকেল টিমের সঙ্গে বৈঠকে বসেন তারা। এদিকে গতকাল থেকে দগ্ধদের চিকিৎসায় কাজ শুরু করেন সিঙ্গাপুরের চিকিৎসকরা। বিমান বিধ্বস্তে দগ্ধ 44 জন এখনও বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের 8 জনের অবস্থা সংকটাপন্ন। আইএসপিআর জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 32 জন। এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী মনির হোসাইন এবং মাইলস্টোন স্কুলের সামনে আছেন তোহা খান তামিম। সরাসরি প্রথমে যাচ্ছে মনিরের কাছে। মনির,
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসা দিতে ভারত থেকে যে চিকিৎসক প্রতিনিধি দল এসেছেন তারা এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসকদের সঙ্গে একটি মিটিং করেছেন এবং তারপরেই আসলে তারা বের হয়েছেন। প্রায় 3 ঘন্টা যাবত এখানে ছিলেন। তারা যে এখানকার যে ভর্তি রোগীরা আছেন তাদের সঙ্গে তাদের বিষয়ে বিভিন্ন বিষয়ে আসলে খোঁজ খবর নিয়েছেন। তারপরেই আসলে তারা বার্ন ইনস্টিটিউট থেকে বের হয়েছে এবং আমরা আরও যেটি জানতে পেরেছি যে সিঙ্গাপুর থেকে যে চিকিৎসকরা এসেছিলেন তারা এখন পর্যন্ত অপারেশন থিয়েটারে কাজ করছেন বলে আমরা আসলে হাসপাতাল থেকে জানতে পেরেছি। এবং এই সাথে সাথে আসলে চীনের একদল চিকিৎসকের সঙ্গে একটি জুম মিটিং চলছে বলেও আসলে আমরা তথ্য পেয়েছি। এটি আমাদেরকে আসলে জানানো হয়েছে এবং আমরা জানতে পেরেছি। এবং হাসপাতাল কর্তৃপক্ষ থেকে গতকাল পর্যন্ত আসলে সবশেষ যেটি জানানো হচ্ছিল এখানে এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে 44 জন চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যে সিঙ্গাপুরের যে চিকিৎসকরা এসেছেন তারা 3টি ভাগে আসলে ভাগ করেছেন। এখানে ক্রিটিক্যাল বলছেন, অর্থাৎ শঙ্কায় আছেন 8 জন, সেই 8 জন কিন্তু আইসিইউতে রয়েছে এবং 13 জন রয়েছে সিভিয়ার, অর্থাৎ তাদের মধ্যে থেকে কেউ 50%, কেউ 68%, কেউ 38%, কেউ 25% পর্যন্ত দগ্ধ হয়েছে এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ কিছুটা কম সংখ্যায় আছে 13 জন। এবং যেটি বলছে যে 6 জনের এখনো লাশ শনাক্ত করা যায়নি এবং এই 6 জনের শনাক্ত করতে সিআইডিতে আমরা যেটি জানতে পেরেছি 5 পরিবারের 11 জন তাদের ডিএনএ নমুনা দিয়েছেন। তো এই ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাব ঘটনাস্থলে এবং সেখানে অর্থাৎ মাইলস্টোন স্কুল কলেজ আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। স্কুলটির মূল ফটকের সামনে এখন বেশ জটলা এবং এখানে যারা অভিভাবক রয়েছেন, যাদের সন্তানরা এখানে পড়াশোনা করেন, শিক্ষার্থীর বাবা মারা এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে বেশ কয়েকজন এখানে এসেছেন যাদের সন্তানদের এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারা কোথায় আছেন, বেঁচে আছেন কিনা কিংবা সুস্থ আছেন কিনা, কি খোঁজ, আসলে কোনো খোঁজই তারা আসলে পাচ্ছেন না। এইরকম 3 জনের যেই বাবা মা তারা এখানে এসেছেন। বিশেষ করে আমি যদি বলি যে রিয়ামণি ক্লাস 3 শিক্ষার্থী, তার বাবা শাহাবুল ইসলাম তিনি এসেছেন। এছাড়া আফিয়ার মা তিনি এখানে এসেছেন এবং এক প্রকার বলা যায় যে আর্তনাদ করছেন সন্তানের জন্য এবং তারা তাদের যে আকুতি এবং তারা বেশ বলা যায় এখানে এক প্রকার ভেঙে পড়েছেন এবং প্রতিদিনই তারা আসছেন, কিন্তু এখন পর্যন্ত সন্তানের যে কোনো খোঁজ, সেই খোঁজ তারা আসলে পাচ্ছেন না। কার্যত সকাল থেকেই বরাবরের মতো গতকালকেও ঠিক এই মূল ফটকটি বন্ধ রয়েছে এবং এখানে কোনো অভিভাবক কিংবা কোনো ধরনের কোনো সাধারণ মানুষ কিংবা গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি তাদেরকেই কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভেতরে আসলে সকাল থেকে যে সমস্ত স্কুল সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা কিংবা অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা প্রবেশ করেছিলেন তারা কিছুক্ষণ আগে বের হয়েছেন এবং আপনারা জানেন যে এই যে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল কমিটি কর্তৃক অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ কর্তৃক কিন্তু একটি তদন্ত কমিটি গঠন হয়েছে 7 সদস্যের এবং তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। তারা 3 কার্যদিবসের মধ্যে তাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদন তাদের জমা দেওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখন স্কুলটির মূল যে ফটক সেটি বন্ধ রয়েছে। সন্তানদের খোঁজ চেয়ে উদ্বিগ্ন বাবা মা তারা প্রতিনিয়ত তারা এখানে আসছেন এবং কান্নাকাটি করছেন, আর্তনাদ করছেন যে যেভাবে হোক না কেন যদি বেঁচে থাকে কিংবা সে যদি মরে গিয়েও থাকে তাহলে সেই খোঁজটাও যেন তাদের দেওয়া হয়। একটু বলে রাখি, সেটা হচ্ছে শাহাবুল ইসলাম, তার যে রিয়ামণির বাবা, তিনি তার সন্তানের খোঁজ পেয়েছেন, শনাক্ত করেছেন, কিন্তু তার সন্তানকে আবার আরেকজন দাবি করেছে। এই ধরনের জটিলতাও কিন্তু এখানে তৈরি হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে বেশ একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এখানে বলা যায় যে উদ্বিগ্ন অভিভাবকদের উদ্বিগ্ন এবং অন্যান্য যারা রয়েছেন অভিভাবক তারাও কিন্তু এখানে উদ্বিগ্ন চোখে তাদের সন্তানদের নিয়ে আসছেন। আসলে কিভাবে আসলে এখানে ক্লাস করাবেন, কিভাবে এখানে আসলে পড়াবেন, তো সব মিলিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। তো এই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমারাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এবং তার আগে ছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটে। মাইলস্টোন ট্র্যাজেডিতে অনেকেই হারিয়েছেন সন্তান, কোনো পরিবার হারিয়েছেন একাধিক সদস্য, কেউ আবার ছোট্ট বন্ধুকে হারিয়ে স্তব্ধ। সন্তানের শোকে পাগল প্রায় মা বাবার আর্তনাদ কাঁদিয়েছে আশপাশের সবাইকে। কেউ বা শোকে হয়েছেন স্তব্ধ, ভাষাহীন, নির্বাক। বিস্তারিত আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্টে।
পৃথিবীর সবচেয়ে ভারী বাবার কাঁধে সন্তানের লাশ। মেয়েকে চিরবিদায় জানানোর একদিন পরই ছেলেকে শেষবারের মতো দেখা। শুভ্র কাফনে জড়িয়ে পরপারে যাচ্ছে মানিকজোড়। বড় মেয়ে নাজিয়া চলে যাবার ঠিক একদিন পর আগুনে পোড়া তীব্র যন্ত্রণা থেকে চিরদিনের মতো ছুটি নিয়েছে আদরের ছোট সন্তান নাফি। অসীম বিষাদ আর বুক ভরা আর্তনাদে অন্যের কাঁধে ভর দিয়ে বাবা জানালেন শেষ বিদায়। হৃদয় ভাঙার ঘটনার দিন শেষবারের মতো নাফির সঙ্গে খাবার খেয়েছিল বন্ধু রেদওয়ান। পাশাপাশি বসে টিফিন সেরে দৌড়ে ক্লাসের দিকে ছুটেছিল দুই বন্ধু। জীবনের শেষ দৌড়ে জিতে যাওয়া বন্ধু নাফিকে চোখের সামনে থেকে হারিয়ে যাবার মুহূর্তটুকু কিছুতেই ভুলতে পারছে না রেদওয়ান। আমি বলতেছি যাইস না, দাঁড়া আমি আসতেছি। ও আগে যায়, যখন ওখানে দাঁড়ায় পড়ছে তখন একটা বিকট শব্দ দেখে একটা ফাইটার জেট ওইখানে যা পড়লো। আমি বলছি নাফি তুই কই? কোনো খোঁজ নাই। তারপর আমি ওইখানে গেলাম, ওইখানে কত মাংস ছিটা আছে, রক্ত। আমি বললাম যে নাফি মনে শেষ, আর নাই। কবরের ভেজা মাটি শুকাবে, আগরের গন্ধ মিলিয়ে যাবে কদিন পর, থেকে যাবে হৃদয়ের রক্তক্ষরণ। বন্ধু হলেও ভাইয়ের চেয়ে কম ছিল না তিন বন্ধুর সঙ্গে তানিমের সম্পর্ক। আরিয়ানোর সাথে ব্যাট বল খেলতাম, আবার বাপ্পির সাথে অনেক অনেক ধরনের খেলা খেলতাম, লুকাচুরি, দৌড়াদৌড়ি কত খেলতাম। সন্তানের শোকে বিহ্বল পরিবারগুলো। পাগল প্রায় মা বাবার আর্তনাদ কাঁদিয়েছে আশেপাশের সবাইকে। কেউ বা শোকে হয়েছেন স্তব্ধ, ভাষাহীন, নির্বাক। আমার রক্তের, আমার সব, আমার তুই আবার ভাই, তুই তিনজন, তোমরা কি ঠিক আছি? আমরা তো পাগল, আমাকে তো পাগল বানাই তুই গেছে না, আবার লক্ষ্মীর সুখ আছে গা। আমাদের যে সন্তান গেছে আমরা তো আর ফেরত পাবো না, কিন্তু এইটার আমরা সুস্থ তদন্ত চাই। উত্তরায় একই এলাকার ঠিক পাশের গলিতেই থাকতো দুই বান্ধবী সাইমা ও ফাতেমা। হাসি আনন্দের খেলায় মেতে যে পথে ছুটে বেড়াতো তারা, সে পথে আজ শুনশান নীরবতা। আমরা কল্পনাই করতে পারতেছি না। আমি বলতেছি না যে আমি ঘরেও থাকতে পারতেছি না, বাইরেও আসতে পারতেছি না। মেয়েটা সব সময় আমার এই জায়গায়। নিজ হাতে ধ্বংসস্তূপ থেকে দগ্ধ শিশুদের বের করে আনা ইব্রাহিমের আতঙ্কের ঘোর কাটেনি এখনো। লাশ বাইর করছে ওটা ভেতর থেকে, ওটা আপনার পুরা চিকেন এলেন হয়ে গেছে, সব বাইরে গেছে নারী মুড়ি। এমন বিভৎস দিন যেন আর কখনো না আসে, মানুষ যেন নিরাপদে থাকে, সে কথাই বলছিলেন প্রত্যক্ষদর্শী সহ অন্যরা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী ফ্লাইট মাঝপথ থেকে ফিরে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানে থাকা 287 যাত্রী সবাই নিরাপদে আছেন। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইট দুবাই থেকে সকাল 7:15টায় শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। সকাল 8:37 ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। মাঝপথে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় বিমানটি আবারও শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে 8:58। বিকল্প ফ্লাইটে যাত্রীদের আনা হচ্ছে ঢাকায়। তবে বিমানের জনসংযোগ বিভাগ জানিয়েছে, টেক অফের পর একটি সতর্কতামূলক বার্তা পাওয়ায় পাইলট নিরাপত্তার জন্য শাহ আমানতেই ফেরত নিয়ে যান বিমানটি। সময় সংবাদে আরও থাকছে, মোবাইল সিম কেনার সীমা 15 থেকে 10-এ নামালো সরকার। অক্টোবরে বন্ধ হচ্ছে 67 লাখ। নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকের। সেবা কেন্দ্রের সহায়তা নেওয়ার আহ্বান। মধ্যরাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। প্রায় 1 ঘন্টার স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত 3টার দিকে ফিরোজায় ফেরেন তিনি। লন্ডনে চিকিৎসা নিয়ে ফেরার পর দ্বিতীয়বারের মতো তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হলো। বুধবার রাত 1টা স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের ফিরোজা থেকে বেগম জিয়া বের হন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে। লন্ডনে চিকিৎসা নিয়ে ফেরার পর দ্বিতীয়বারের মতো পুলিশি প্রোটোকলে বনানী হয়ে এগিয়ে যায় বেগম জিয়ার গাড়ি বহর। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন নেতাকর্মীও। 1:30টার দিকে এভার কেয়ারে পৌঁছায় গাড়ি বহর। এরপর প্রায় 1 ঘন্টা ধরে চলে স্বাস্থ্য পরীক্ষা। 2:30টার দিকে আবারও বেগম জিয়া রওনা দেন তার গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে। 3টার দিকে হাসপাতাল থেকে বাসায় পৌঁছান বেগম জিয়া।
গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে নেওয়া হয় ছেলে তারেক রহমানের বাসায়। সেখান থেকে প্রায় 4 মাস পর গত 5 মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জন আকাঙ্ক্ষা জানতে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন ব্রাহ্মণবাড়িয়ায়। সকালে শহরের সার্কিট হাউসে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলটির কেন্দ্রীয় নেতারা। তাদেরকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান দলটির নেতারা। পরে শহরের কাউতুলি থেকে শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা করে পথসভায় অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতা সহ জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। সাভার আশুলিয়া থানায় যে 6 জন লাশ পোড়াইছিল, তো ওখানে আমার ভাইয়া ছিল, ওইখানে আমার ভাইয়া মারা যায় আর কি। এবং একটা ভিডিও হয়তো ভাইরাল হয়েছে যে একটা ছেলেকে শার্ট এবং চুল ধরে ধানের স্তূপের মতো লাশের উপর ফেলতেছে, ওই ছেলেটাই হলো আমার ভাইয়া। আমার ছেলেকে গুলি করে পুলিশ লাশ পুড়ে ফেলছে। আমার ছেলেকে আমার সবাই আমার ছেলের জন্য দোয়া করবে। বালাগতে বলছে যে মামলা আমরা তদন্তে নেমুনিয়া সেটা এটা টাইম মনালে ওরা মুড়ে সেটা সব বিচারে আমরা করবো। এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার এনসিপির পদযাত্রায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় নাগরিক কমিটি এনসিপির পক্ষ থেকে যে জুলাই পদযাত্রা দেশ গড়ার লক্ষ্যে সেটি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের যে কোর্ট রোড হয়ে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এটি কিন্তু সমাবেশস্থলে শেষ হচ্ছে। এখানে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম আছেন, উত্তর অঞ্চলের যে মুখ্য সমন্বয়ক তিনি আছেন সার্জিস আলম, দক্ষিণ অঞ্চলের মুখ্য যে সমন্বয়ক আছেন তিনি হাসান আব্দুল্লাহ সহ যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। এবং তার আগে কিন্তু তারা কুমিল্লা, চাঁদপুর সহ বিভিন্ন এলাকায় পদযাত্রা করেছেন। এবং আজকে সকালে কিন্তু যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং শহীদ পরিবারের সদস্যদের সাথে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের সার্কিট হাউসে মত বিনিময় করছেন। এবং সেখান থেকে কিন্তু মত বিনিময় করার পর কিন্তু আজকে যে পদযাত্রাটি সেটি ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়েছে। এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের যে পৌরমুক্ত মঞ্চ আছে সেই পৌরমুক্ত মঞ্চে এসে কিন্তু জুলাই যে পদযাত্রাটি সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। এবং তারা কিন্তু অল্প সময়ের মধ্যে এখানে কিন্তু বক্তব্য রাখবেন। এখানে কিন্তু দলীয় নেতাকর্মী সহ যে এনসিপির যে কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আছে তারা কিন্তু এখানে কিন্তু তাদেরকে স্বাগত জানাচ্ছেন। এবং অল্প সময়ের মধ্যে এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু বক্তব্য রাখবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং ইতিমধ্যে তারা কিন্তু সভাস্থলে এসে পৌঁছেছেন। অল্প সময়ের মধ্যে তারা বক্তব্য রাখবেন বলে আমরা জানতে পেরেছি। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার এনসিপির পদযাত্রার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রায়। সিম কেনার সংখ্যা 15 থেকে 10টিতে নামালো সরকার। এতে একজন গ্রাহকের নামে 10-এর বেশি নিবন্ধিত সিম থাকলে তা বন্ধ করা হবে। বিটিআরসি নির্দেশে এরই মধ্যে 15টি সিম আছে এমন গ্রাহককে খুদে বার্তা পাঠাচ্ছে মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। এতদিন জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন সনদ ও পাসপোর্ট দিয়ে সর্বোচ্চ 15টি মোবাইল সিম কেনার সুযোগ পেতেন একজন গ্রাহক। তবে সেই সুযোগ এবার কাটছাঁট করল সরকার। বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় 50 লাখ সিম বিক্রি করে 4 মোবাইল অপারেটর, যা পর্যালোচনা করে বিটিআরসি বলছে একদিনে একই গ্রাহক 2-এর অধিক সিম নিবন্ধন করেছেন, যা অস্বাভাবিক। আবার 15টি সিম আছে এমন গ্রাহক একসঙ্গে 5 থেকে 6টির বেশি সচল রাখেন না। সব মিলিয়ে একজন গ্রাহকের বিপরীতে সিম সংখ্যা 15 থেকে 10টিতে নামানোর নির্দেশ দিয়েছে বিটিআরসি। এটা দ্রুতই বাস্তবায়ন হয়ে যাবে। বর্তমানে প্রায় 6 কোটি 76 লাখ ব্যবহারকারীর হাতে সিম আছে 18 কোটি 62 লাখের মতো। নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। সিমের কারণে অপরাধ বেড়ে যাচ্ছে। প্রতারণা করবে সে 10টা হোক 15টা হোক সব দিক দিয়ে করতে পারবে। একটা ফ্যামিলিতে 10টা সিম যথেষ্ট, 10টা নাম্বার ব্যবহার করবে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে 26 লাখ গ্রাহকের 67 লাখ সিম বন্ধ হবে। *16001# ডায়াল করে নিবন্ধিত সিম সংখ্যা
জানা যাবে। থাকছে গ্রাহক সেবা কেন্দ্রের সহযোগিতাও। 30 অক্টোবর পর্যন্ত পছন্দমতো সিম বন্ধ করার সুযোগ পাবেন গ্রাহকরা। কোনো সিম আপনি ডিসকন্টিনিউ করতে চান, আপনি সেই অপারেটরের আপনি যদি সেবা সেন্টারে যান, আপনি কিন্তু তখন সেটা ডিসকানেক্ট করতে পারবেন। আইওটির সাথে যে সিমগুলো যাবে সেগুলো ডেফিনেটলি এই ক্যাপের মধ্যে আসাটা ঠিক হবে না। এই সুযোগ না নিলে 30 অক্টোবরের পর গ্রাহকের 10-এর বেশি সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে মোবাইল অপারেটররাই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কর্মকর্তা কর্মচারীদের পোশাক বিষয়ক নির্দেশনা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অফিস সময়ে পেশাদার ও মার্জিত পোশাক পরিধানের বিষয়ে স্ব বিভাগীয় সভার আলোচনায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। মুখপাত্র জানান, পোশাক পরিধানের বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত বা কোনো সার্কুলার জারি করা হয়নি। সংবাদ মাধ্যমে বিষয়টি জানতে পেরে গভর্নর নির্দেশ দিলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। এর আগে বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগ 2 থেকে পুরুষ ও নারী কর্মীদের জন্য নির্দিষ্ট পোশাক পরিধানের কথা বলা হয়েছিল। সময় সংবাদে আরও থাকছে। হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে শেষ টি-20তে আজ পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। রেকর্ডের হাতছানি অধিনায়ক লিটনের সামনে। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় রাজধানীর গুলশানে রাজু খাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনে এলিট কনভেনশন হলে ভোট গ্রহণ শুরু হয়। সংগঠনটির সদস্যরা তাদের প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে আসেন। এবার 33টি পদের বিপরীতে লড়ছেন 38 প্রার্থী। নির্বাচনে ভোটার সংখ্যা 610 জন। বিরতিহীনভাবে চলে বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হবে বলে জানানো হয়েছে। আষাঢ় মানেই তো ঝুম বৃষ্টি, খাল বিলে উপচে পড়া জলের ধারা। কিন্তু বর্ষার চিরচেনা রূপে এসেছে পরিবর্তন। বর্ষায় ও বৃষ্টিপাত কম, ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা প্রকৃতি ও প্রাণীকুলে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘটেছে এই বিবর্তন বলছেন আবহাওয়াবিদ। সহকর্মী শাহিনুর রহমানের ক্যামেরায় দেখুন আমার করা একটি প্রতিবেদন। প্রথম কদম ফুল করেছো দান। বর্ষাকাল মানেই তো স্নিগ্ধতা, প্রকৃতিতে সবুজের সমারোহ আর বৃষ্টির অঝোর ধারা। অথচ সেই বর্ষাকালেই কাঠ ফাটা রোদ আর ঘামে ভেজা অস্বস্তি। বর্ষার চিরচেনা রূপ যেন অনেকটাই ফিকে। আবহাওয়া অফিসের তথ্য মতে গত কয়েক বছর ধরেই আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে। বৈশ্বিক উষ্ণায়ন, অপরিকল্পিত নগরায়ন এবং জলাশয় ভরাটের ফলে প্রকৃতির স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হচ্ছে। ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। আবহাওয়াবিদ জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এর প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে একটা লঘুচাপ সৃষ্টি হবে এবং এই লঘুচাপটা গ্র্যাজুয়ালি ইন্টেন্সিফাই হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি একটু একটু করে বেড়ে যাবে। প্রথমে যে বৃষ্টিটা বাড়বে বেসিক্যালি হচ্ছে আপনার চট্টগ্রাম ডিভিশন, সিলেট ডিভিশন, তারপর সারা দেশে ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই সম্মিলিত পদক্ষেপ গ্রহণ জরুরি জানিয়ে বিশেষজ্ঞ বলছেন, প্রকৃতির এই বদলে যাওয়া রূপ স্থায়ীভাবে নেতিবাচক প্রভাব ফেলবে জীবনযাত্রায়। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। খেলার খবর। হোয়াইট ওয়াশের লক্ষ্যে আজ শেষ টি-20তে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টানা 2 টি-20 জয়ের পর এবার সফরকারীদের ধবল ধোলাইয়ের মিশন লাল সবুজের সামনে। বাংলাদেশের একাদশে আসতে পারে বেশ কয়েকটি পরিবর্তন। ইমনকে বিশ্রাম দিয়ে ওপেনিংয়ে ফিরতে পারেন তানজিদ তামিম। দ্বিতীয় ম্যাচে জয় পেলেও ক্যাচ আর গ্রাউন্ড ফিল্ডিংয়ে কিছুটা স্লো ছিল বাংলাদেশ। শেষ ম্যাচে তাই চ্যালেঞ্জ থাকবে সেই ভুলগুলো শুধরে নেয়ার। এদিকে টানা 2 ম্যাচ হেরে চাপে পাকিস্তান। ঢাকায় কিছুক্ষণ পর শুরু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সাব্বির,
এশিয়ান ক্রিকেটের গুরুত্বপূর্ণ একটা দিন আজ, ঢাকার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ এরই মধ্যে এশিয়ান ক্রিকেটের যত সহযোগী দেশ কিংবা সদস্য দেশ রয়েছে তারা কিন্তু গতকালকে থেকেই ঢাকায় আসা শুরু করেছে এবং সবশেষ দেশ হিসেবে টেস্ট প্লেইং কান্ট্রি আফগানিস্তানের যে প্রতিনিধি দল তারাও কিন্তু এই সভাতে অংশগ্রহণ করতে যাচ্ছেন এবং সব মিলিয়ে যে সংখ্যাটা ছিল যে এশিয়া কাপের যে এজিএম হবে সেই এজিএমের বৈঠকটা শেষ পর্যন্ত হবে কিনা সেই সংখ্যা কিন্তু দূরে ঠেলে দিয়ে অবশেষে সফলভাবেই সেই এসিসির সভা আয়োজন করতে যাচ্ছেন মহসিন নাকভির নেতৃত্বাধীন এসিসির বর্তমান যে কমিটি। এবং এই সভার মূল এজেন্ডাটা হচ্ছে 2025 এশিয়া কাপকে ঘিরে যে অনিশ্চয়তা রয়েছে, যে ভারত পাকিস্তান দুই দেশের দ্বন্দ্বের কারণে এই টুর্নামেন্ট আদৌ মাঠে গড়াবে কিনা সেই সংখ্যাও অনেকটাই দূর হয়ে গেছে। গতকালকে যখন বিসিসিআই এই সভাতে জুমে অর্থাৎ অনলাইনে অংশগ্রহণের জন্য সিদ্ধান্ত নেয়, তার মানে এশিয়া কাপেও যে তারা অংশগ্রহণ করবে সেই সংখ্যা কিন্তু কিছুটা হলেও দূর হয়েছে। এখন দেখার বিষয় এশিয়া কাপ আসলে কবে নাগাদ মাঠে গড়াতে পারে, কারণ নির্ধারিত যে উইন্ডো সেটা সেপ্টেম্বরের প্রথম দিকে এবং সেই উইন্ডোতে যদি এশিয়া কাপ মাঠে না গড়ায় তাহলে কিন্তু পাকিস্তানের জন্য একটা বড় ক্ষতি। দেশটির সংবাদ সংস্থাগুলোর দাবি যে প্রায় 1.25 বিলিয়ন পাকিস্তানি রুপি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষতি হবে। অর্থাৎ এই এশিয়া কাপটা আয়োজনের জন্য পাকিস্তানও কিন্তু অনেকটাই মরিয়া এবং তারা চাচ্ছে যে এশিয়া কাপ টুর্নামেন্টের মাধ্যমে তাদের যে আর্থিক ক্ষতি সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়া বা এড়িয়ে নেওয়ার যে সুযোগটা তাদের সামনে রয়েছে এবং তার জন্য কিন্তু আজকে বিসিসিআইকে এই বৈঠকে রাজি করানো একটা বড় উদ্দেশ্য হবে। আমার কাছে এসিসির এজিএম নিয়ে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার। ডিবি কার্যালয় থেকে আজই তোলা হবে আদালতে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংসের অভিযোগ। মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রিয়জন হারিয়ে শোকস্তব্ধ পরিবার। হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট শিশুরা, সুস্থতার অপেক্ষায় স্বজন। বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক দল। এবং যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট চট্টগ্রামে জরুরি অবতরণ। 287 আরোহীর সবাই নিরাপদে, বিকল্প ফ্লাইটে আনা হচ্ছে ঢাকায়। এ ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।